এই হচ্ছে এজিটি লাইভ 24/7 এবং 1993 কংগ্রেসের পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মৃত্যু এখন পালন করেন এবং 1970 সালে গড়ে ওঠা সুপ্রস্তাব ভারতের জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্ব পালন করেন। কমরেড সীতারাম ইয়েচুরি জেএনইউতে পাথরত অবস্থায় সরকার ও পার্টির মধ্যে যোগসূত্র হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বর্ণময় রাজনৈতিক জীবন ও বন্ধুত্বপূর্ণ অমায়িক ব্যবহার কারণে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72। 1978 সাল থেকে ক্রমান্বয়ে তিনি 3 বার উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণীর অর্জন করেছিলেন। সভা এই কমিউনিস্ট নেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তার যার ফলশ্রুতি হল জাতীয় স্তরে একটা ঐক্যবদ্ধ ইন্ডিয়া ব্লক জোট গঠন। কেন্দ্রে সিপিআইএমের সমর্থনে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থা বনাম ধর্মনিরপেক্ষতা প্রশ্নে দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থে কমরেড সীতারাম রাজ্যসভায় সিপিআইএম গ্রুপের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে বিভিন্ন দায়িত্বের সাথে যুক্ত। দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে পৌঁছতে পারেনি দেশের শাসক দল, কিন্তু তারপরও জরুরি অবস্থার সময় তাকে কারান্তরে পাঠায়। 1900 প্রকাশ করা ধরতেই যে সীতারাম ইয়েচুরি কিভাবে সীতারাম ইয়েচুরিতে পরিণত হয়েছে, সে অনুষ্ঠানে সেখানে নাম দেওয়া হয়েছিল সেলিব্রেটিং সীতারাম, রিমেম্বারিং সীতারাম। এটা অন্য ধরনের, এবং যারা বক্তা সবাই জেএনইউর প্রথম যুগের প্রাক্তনীরা। তাদের মধ্যে 9 জন বক্তৃতা করেছেন, 2-3 জন বাদে বাকিরা বামপন্থী রাজনীতির স্টুডেন্ট নন। কিন্তু সবাই এক বাক্যে যে সীতারাম কিভাবে সীতারাম ইয়েচুরি হয়েছেন, এই উচ্চতায় উঠেছেন, সেগুলি বলেছেন। সেটা সেই জেএনইউতে সেখানকার ছাত্র ইউনিয়ন, স্টুডেন্টস ইউনিয়ন গ্রুপে গড়ে উঠেছে যে গণতান্ত্রিক ধারা
এবং তার মধ্য দিয়ে শুধু ইউনিয়ন পরিচালিত করে না, যে গোটা এই বিশ্ববিদ্যালয় যে রাজনীতি, সমাজ, আরো বিভিন্ন বিষয়ে তারা তাদের পরবর্তী জীবনে কিভাবে অংশগ্রহণ করার জন্য সে উপাদান তারা পেয়েছে তারা বলছে। এবং যারা এই বক্তব্য রাখছিলেন তারা অনেকেই বলেছেন জেএমইউতে আসার আগে তারা কেউ কেউ এসএফআই নামও শুনেন বা এখনো বামপন্থী আন্দোলনের যুক্ত না, কিন্তু একজন ব্যক্তি সে যদি শুধুমাত্র মেধা না বা এরকম একটা পরিবেশ না, সেই জায়গায় যদি বামপন্থী মতাদর্শে জারিত হয়, সে ব্যক্তি তার ঊর্ধ্বে উঠে সমাজে সমস্ত ক্ষেত্রকে তার উজ্জ্বল ভূমিকা সম্প্রসারিত করতে পারে। এবং এ প্রসঙ্গে হয়তো এখানে অপরচুনিটি হবে না এটা বলা, কেননা আমরা যে সময়ের মধ্যে যে অতিবাহিত হচ্ছে, আমাদের দেশে এখন যে ধরনের রাজনৈতিক স্রোত চলছে, বলা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তাদের মেম্বারশিপ হয় নিষ্ফলে। তারা এই দেশের জনগণকে, বিশেষ করে যুব সম্প্রদায়কেও তারা বিপজ্জনিত করে সে নিষ্ফল। যদি মেধায় যদি কোন সমাজ পরিচালনা করার, দেশ পরিচালনা করার, রাজনীতিতে উজ্জ্বল নিয়ে আসার একমাত্র উপাদান হয়, তাহলে সেই দলের যিনি প্রতিষ্ঠাতা, নাম বলা দরকার নেই, আমরা সবাই জানি, মেধায় তিনি কম ছিলেন না। মাত্র 33 বছর বয়সে কলিকাতা ইউনিভার্সিটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর হয়েছে। কিন্তু মেধা অবশ্যই আছে। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন সংবিধান রচনায়, জওহরলাল নেহেরু মন্ত্রিসভাতে তিনিও একজন সর্বদলীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। কিন্তু আজকে তাদের হাত ধরে তার উত্তরসূরিরা আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা দেখছি। কাজে সেই জায়গায় যে মেধা, সীতারাম ইয়েচুরি, যে মার্ক্সবাদ, লেনিনবাদ তার সংস্পর্শে তার দ্বারা জানিত হওয়ার মধ্য দিয়ে কিভাবে আমাদের এই শ্রেণীবিভক্ত সমাজে সমাজ পরিবর্তনের সংগ্রামকে নিয়ে যেতে হবে, সে দিক আমরা দেখেছি। প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও স্বাগত জানাচ্ছি। এবং সাথে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। কমরেড বন্ধুগণ, আজকে যখন এখানে কমরেড সীতারাম ইয়েচুরিকে স্মরণ করার জন্য দাঁড়িয়েছি, যে একটা ঘটনা তথা গত 19 তারিখে 19 অগাস্ট যেদিন তাকে হসপিটালে ভর্তি করা হয় দিল্লিতে, ঘটনাচক্রে সেদিন আমি পার্টি কেন্দ্র বসে গিয়েছিলাম আমাদের রাজ্যে সংগ্রাম সংক্রান্ত একটা বিষয়ে আলোচনা করার জন্য। পার্টি রাজ্য কমিটি তার সাথে প্রায় আধা ঘন্টা আলাপচারিতার সুযোগ হয়। আমি সেই মুহূর্তটা, সেই ছবিটা বলতে পারছি এবং সেই সময়তে
তাকে এমন দুর্বল বা অসুস্থ মনে হয়। তার সেই সবসময়ের প্রাণ খোলা হাসি, আন্তরিক ব্যবহার, যাই হোক, এটা আমার তাকে দেখার শেষ ছবি। এটাই আমার মনে গেঁথে থাকবে, এটাই সন্তান। কমরেড সীতারাম ইয়েচুরি, এটা আপনারা সবাই জানেন, 1964 ইংরেজিতে যে নবরত্ন আমাদের নেতৃবৃন্দ ENS কামোদরী পাল, জ্যোতি বসু, বিটি রণজীবে, পর্যটন সূর্যি, তাদের সেই প্রজন্মের পর আমাদের পার্টির নেতৃত্বে অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র, এবং শুধু আমাদের পার্টির জন্য না, আমাদের দেশের গোটা বামপন্থী গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক শক্তির যে আন্দোলন, সেই ক্ষেত্রেও অন্যতম সোচ্চার কণ্ঠস্বর। তার জীবন সম্পর্কে, তার পার্টির যে নানা ভূমিকা সে সম্পর্কে বলার দৃশ্যটা আমার নেই, তবু যে দুটার কথা বলতে চাই। গতকাল রাতে আমি কমরেড সীতারাম ইয়েচুরির দিল্লির একটা অনুষ্ঠানে তাকে যে স্মরণ করা হয়েছে, জেএনইউর প্রাক্তনীদের, প্রথম যুগে জেএনইউ যারা সভাপতি ছিলেন, আমাদের কমরেড প্রকাশ কারাত ছিলেন। আমি সীতারাম নেই, কিন্তু তার কর্মধারার মধ্যে, কার্যক্রমের মধ্যে প্রধান যে শিক্ষা তিনি আমাদের জন্য রেখে গেছেন, সেটা কি? মতাদর্শের ভিত্তিকে শক্তিশালী করতে গেলে যেটা বাদ দিয়ে লড়াই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, লক্ষ্যে পৌঁছে যাবে না। তার ভিত্তি হচ্ছে মার্কসবাদ লেনিনবাদ। আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত, সম্পৃক্ত, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারা মার্কসবাদ লেনিনবাদ সম্পর্কে নিজের যে রাজনৈতিক চেতনার ভিত্তি, একে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তাহলে কিসের উপর দাঁড়িয়ে ঝড় ঝঞ্ঝাট মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সঠিক পথের দিশা কমিউনিস্ট হিসেবে আমরা দিতে পারি? কাজেই আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে বিশেষ করে সীতারামের জীবনের কর্মধারা থেকে শিক্ষা নিয়ে আমাদের কমিউনিস্ট আন্দোলনের বর্তমান সময়ে আমরা যারা কাজ করছি, এই মতাদর্শগত ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে প্রচন্ড রকম দুর্বলতায় আমরা পড়ছি। এটা অনেকটা আনুষ্ঠানিকতার পর্যায়ে চলে গেছে। এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, ধারাবাহিকতা বজায় রেখে, পৃথিবীর পরিবর্তন হচ্ছে, কিন্তু মার্কসবাদ লেনিনবাদের যে মৌলিক ভিত্তি, তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারা যে বিশ্লেষণ করে গেছে, পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পরাভব ঘটিয়ে, পরাজয় ঘটিয়ে শ্রেণী শোষণমুক্ত সমাজ, এটাই হচ্ছে বিকল্প, এটা সম্ভব, এটা করতে হবে এবং করার জন্য লড়াই করতে হবে। এই যে ভিত্তিটা, এই ভিত্তিটার উপর যদি আমরা আমাদের রাস্তাকে সুদৃঢ় করতে না পারি, প্রগাঢ় করতে না পারি, বিশ্বাসকে যদি সংহত করতে না পারি, তাহলে তো সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় একটা ফুলমালা দিয়ে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হয়। তাই বিশেষ করে আমি আমাদের যারা সমসাময়িক, আমাদের বয়স আছে, আমার নিজেদেরকেও নবীন প্রজন্ম, তাদেরকে এই মূল বিষয়টি সম্পর্কে সীতারামের জীবন থেকে আমাদের কিন্তু শিক্ষা হিসাবে, মৌলিক শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে। তা যদি আমরা করতে না পারি, তাহলে তার প্রতি যথার্থ শ্রদ্ধা কিন্তু প্রদর্শন করা সম্ভব হবে না। সীতারাম ইয়েচুরি পার্টির
সাধারণ সম্পাদক হওয়ার আগে থেকে এবং বিশেষভাবে সাধারণ সম্পাদকের দায়িত্বে বৃদ্ধি হওয়ার পর আন্তর্জাতিক পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোণে কোণে ঘটনা তো একটা জায়গায় দাঁড়িয়ে নেই, বহমান, তার মধ্যে নতুন নতুন ঘটনা ঘটছে। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, হিসেবাদী ভাবনা চিন্তা, এই ঘটনাগুলির মধ্য দিয়ে তাদের আগ্রাসী মনোভাব এবং তাদের আভ্যন্তরীণ সমস্যা দুপুরে বহিঃপ্রকাশ হচ্ছে। সঙ্গে সঙ্গে সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো নানা প্রতিকূলতা মোকাবেলা করে দাঁড়িয়ে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরও নানা জটিলতার মুখোমুখি থেকে কাজ করতে হচ্ছে। এর বাইরে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, কিন্তু শোষকদের ক্ষমতাচ্যুত করে শ্রেণীহীন শোষণমুক্ত ব্যবস্থা পত্তনের সংগ্রামে যুক্ত আছে। এই সমস্ত বিষয়গুলো ভাবনায় রেখে, চিন্তায় রেখে, চেতনায় রেখে আন্তর্জাতিক পরিসরে ঘটমান যে ঘটনাগুলো তার প্রতি কমরেড সীতারাম ইচুরি গভীর অভিনিবেশ নিয়ে নজর রাখার চেষ্টা করতেন, উপলব্ধি করার চেষ্টা করতেন। এবং বিশেষ করে যে জিনিসটা তার মধ্যে আমি আবার সীমাবদ্ধ কাজের অভিজ্ঞতা থেকে বলছি, এই যে ঘটনাগুলি ঘটছে আন্তর্জাতিক পরিসর, আমাদের দেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে কিভাবে তার প্রভাব বিস্তার করবে, সুবিধা অসুবিধা সহ নানা ধরনের জটিলতা ঘটতে পারে, ঘটবে, এই বিষয় সম্পর্কে সচেতন থেকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বামপন্থী আন্দোলন এবং গণতান্ত্রিক শক্তি তাদেরকে সচেতন করার ক্ষেত্রে, সচেতন রাখার ক্ষেত্রে তার অভিজ্ঞতার নিরিখে তার যে শাসনক্ষেপ, তার যে নির্যাস, এটা কংগ্রেস শিকারা উপস্থিত করার চেষ্টা করতেন। কৌশলগত দিক থেকে জনগণের সামনে, দেশের সামনে প্রধান বিপদ আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি, সাম্প্রদায়িক শক্তি, ধর্মান্ধ শক্তি এবং পুঁজিবাদের মুখ্য মুখ হিসাবে আমাদের ভারতবর্ষে যারা কাজ করছে, এদের যে সমন্বয়, এরা দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, এদেরকে পরাস্ত করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে একের পর একটা নির্বাচন হয়, ব্যাপক অংশের শক্তিকে সমবেত করে লড়াইকে টিকে করার চেষ্টা করছে। শুনছিলেন 24-এর নির্বাচনে পুরোপুরি পরাস্ত করে যায়নি, কিন্তু দুর্বল করা সম্ভব হচ্ছে। এটা ছোটখাটো সাফল্য মনে করার কারণে, কিন্তু গভীর অভিনিবেশ নিয়ে আমরা যদি আত্মসমীক্ষা করি, বামপন্থী আন্দোলনের, কমিউনিস্ট আন্দোলনের নেতা হিসাবে বামপন্থী এবং কমিউনিস্ট আন্দোলনের যে ভাবনা চিন্তা তার দ্বারা জারিত হয়ে কৌশলকে সামনে রেখে বিজেপিকে আরএসএসকে কোণঠাসা করার চেষ্টায় একটা বিশেষ সাফল্য এই সময়ের মধ্যে অর্জিত হয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদের বামপন্থী শক্তি বিকাশ এবং বিস্তারের প্রশ্ন যদি আমরা অন্তর্ভুক্ত দৃষ্টি নিয়ে দেখবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অগ্রগতি সেভাবে প্রত্যাশা মতো
ঘটছে না, আমরা ঘটাতে পারছি। এই যে বাস্তব দুর্বলতা, একে ঢেকে রাখার কিন্তু কোনো সুযোগ নেই, একে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জায়গাটাই দাঁড়িয়ে সীতারামের উপস্থিতিতে কি পুলিশ পার্টির কেন্দ্রীয় কমিটি লোকসভা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের পর সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে এই দুর্বলতার বিষয়টি চিহ্নিত হয়েছে এবং সেখানে বারবার এই বিষয়টাতেই পার্টি যোগ দেওয়ার চেষ্টা করছে, যাতে তাদের সীতারাম অন্যতম নেতৃত্বের ভূমিকা নিয়েছে। পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি তার যে নিজস্ব শক্তি, নিজের পায়ে দাঁড়াতে হবে, কোমরের শক্তি অর্জন করতে হবে, তার উপর ভিত্তি করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রসার ঘটাতে হবে। এটা যদি আমরা ঘটাতে না পারি, তাহলে আমরা যে বামপন্থী শক্তিকে সংহত করার চেষ্টা করছি জাতীয় স্তরে বা আমাদের ত্রিপুরা, 3-4টা রাজনৈতিক দল, সবার শক্তি হতে একরকম না, কিন্তু এটা আমাদের উপলব্ধি করতে আছে। বামপন্থী শক্তিকে যদি সংহত করা না যায় এবং এটা করতে গেলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা নিতে গেলে তার নিজের যে ভিত্তি জনসমর্থন, তার যদি প্রসার ঘটানো না যায়, তাহলে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে আরো ব্যাপক পরিসরে সমবেত করে যে মূল যে জনশত্রু রাষ্ট্রের সামনে একটা বিরাট বিপদ উপস্থিত করেছে, তাকে তো বিচ্ছিন্ন এবং সামগ্রিকভাবে পরাস্ত করার কাজটা কিন্তু সম্ভব হবে। কাজেই এই যে ভাবনা, এই যে চিন্তা, এই যে চেতনা, তার থেকে আমাদের সামনের দিকে যে কাজ, আজকের পরিস্থিতিতে এই প্রসঙ্গটা সামনে চলে আসছে। তাই বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সভ্য সভ্যা শুভাকাঙ্ক্ষী সমর্থক শুভানুদ্দায়ী তাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে সীতারাম বিষয় এটা বিশেষভাবে বলব, আমাদের যে দুর্বলতা আমরা ভুগছি, যেটাকে আমরা পার্লামেন্টারিজম বলছি, সংসদীয় ভাবনা চিন্তায় আমরা সচেতন বা অবচেতন ভাবে ভীষণভাবে যুক্ত হয়ে পড়ছি, তাতে করে পার্টিকে নিজের পায়ে দাঁড় করিয়ে তার ভিত্তির বিস্তার ঘটাতে গেলে পরে আমরা যদি শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে সেভাবে সংগঠিত করতে না পারি, তাহলে তো আমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে পার্টির যে ভূমিকা নেওয়া বিষয়, সেই ভূমিকা তো পার্টি নিতে পারবে না। কাজেই আমাদের সামনে এই মুহূর্তে গুরু দায়িত্ব, পার্টির নিজের যে ভিত্তি, ইন্ডিপেন্ডেন্ট, তার যে স্ট্রেংথ, কাউন্টেবল, শুধু তার অবস্থানগত দিক থেকে সঠিক পথের দিশা দিচ্ছে এটা বলতে হবে, তার সঙ্গে সঙ্গে কাউন্টেবল ফোর্স হিসেবে একটা সময় এরকম একটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে তার ক্ষয় হচ্ছে, কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তার মধ্যে অন্যতম যেটা বললাম সংসদীয় ঝোঁক, এবং এটার কারণে শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে মূল শত্রুকে চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে, রাজ্যের পর্যায়ে, দেশের পর্যায়ে যেভাবে আন্দোলন সংগঠিত করা দরকার, সেভাবে সব জায়গায় আমরা করে উঠতে পারছি না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিকল্প যে বিষয় পার্টির কেন্দ্রীয় কমিটি দেওয়ার চেষ্টা করছে, যার অন্যতম অংশীদার ছিলেন কংগ্রেস সীতারাম, সেই বিষয়ে সামনের দিকে পার্টিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, বাদ দিয়ে যেতে চলবে না। অসাধারণ গুণ শুরু দেখলাম, এটা আন্তর্জাতিক ঘটনা, আমাদের দেশের বিষয় নিয়ে ভাববার কি আছে, এটা যে ঘটনা না, বিচ্ছিন্ন না, এটাই মার্ক্সবাদী লেনিনবাদী যে ভাবনা, চিন্তা, বিশ্লেষণ এবং অভিব্যক্তি, এর মূল জায়গাটা সম্পর্কে সচেতন থেকেই কমরেড সীতারাম আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের দেশের পরিস্থিতিকে তুলনামূলক বিশ্লেষণ করে দেশের মানুষকে সচেতন রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করার চেষ্টা করেছে। এবং আপনারা শুনছিলেন কমরেড প্রকাশ বলছিলেন আমাদের দেশে বর্তমান সময়ে আরএসএস ফেসিবাদী ভাবনার ধারক এবং বাহক হিসেবে এখানে তথাকথিত হিন্দুত্বের স্লোগানকে সামনে রেখে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া যে প্রচেষ্টায় নিয়োজিত, এদের বিরুদ্ধে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে যেটা মূল ভিত্তি হচ্ছে মার্কসবাদ লেনিনবাদ, তার উপর দাঁড়িয়ে মতাদর্শগত সংগ্রাম যদি খোলাঘাট তীক্ষ্ণ না করা যায় তাহলে করে আমাদের দেশের অভ্যন্তরে গণতন্ত্রের সংগ্রাম, সংবিধান সুরক্ষার সংগ্রাম, তার থেকে বড় কথা শ্রেণীগত শোষণমুক্ত সমাজ গড়ে তোলবার জন্য যে সংগ্রাম আমরা করছি সেই সংগ্রামে কিন্তু সাফল্য আনা সহজ হবে। এবং তার রচিত যে গ্রন্থগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে বিশেষ করে আরএসএস সম্পর্কে প্রণিধানযোগ্য যে মতাদর্শগত লড়াইকে মুখোমুখি রেখে তাদের যে ক্লেদান্ত চেহারা তাকে উন্মোচিত করে জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য যা তিনি রচনা করেছেন, এটা আমাদের বর্তমান মতাদর্শের সংগ্রামে গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমি এই দুটো বিষয়কে সামনে রেখেই বলছি। এই দুটো ক্ষেত্রেই তার মূল ভিত্তি হচ্ছে মার্কসবাদ লেনিনবাদের উপর তার যে অগাধ সুনিবিড় আস্থা, বিশ্বাস, তার অধ্যয়নের মধ্য দিয়ে, তার উপলব্ধির মধ্য দিয়ে তার যে যথার্থতা, সেটা বাহ্যিকভাবে গ্রহণ, আন্তরিকভাবে গ্রহণ করতে পেরেছিলেন বলেই এই দুদিক থেকে কি আন্তর্জাতিক পরিসরে কি জাতীয় ক্ষেত্রে সীতারাম হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। শব্দ তো আমরা একইভাবে সব জিনিস চিন্তা করি, যার যার নিজস্ব দলীয় কর্মসূচি আছে, সব ব্যাপারেই যদি আমরা এক করতাম তাহলে 4 দল 5 দল বামপন্থী আমরা বলছি, যার যার তো আলাদা কর্মসূচি থাকার কারণ ছিল না। এই সম্পর্কে সচেতন থেকে আমাদেরকে ইতিবাচক দৃষ্টি নিয়ে বামপন্থীদের মধ্যে মতাদর্শগত এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিষয়ে সর্বাধিক সহমতের ভিত্তিতে যে জায়গায় আমরা আসতে পারি, আমাদের সমস্ত ভাবনা অন্য বামপন্থী দলের উপর আমরা চাপিয়ে দিতে পারি না, তারাও যেমন সেই চেষ্টা আমাদের উপর করার চেষ্টা করেন না। এই বিষয় সম্পর্কে সচেতন থেকে আমাদের ঐক্যকে কিন্তু সংহত করতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি গত বছর 3-4 বছর যাব কি জাতীয় স্তরে বা কোনো রাজ্য ক্ষেত্র আমরা ত্রিপুরায় কিছু কিছু করার চেষ্টা করেছি, বামপন্থীদের ঐক্যবদ্ধ উদ্যোগের নেতৃত্বে ব্যাপক শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমরা যেন খানিকটা পিছিয়ে গেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার ক্ষেত্রে বামপন্থী বন্ধুদের একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রশ্নে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী, এটা কর্তৃত্ব না, তথাকথিত নেতৃত্ব না, বন্ধুসুলভ ভাবনা নেই, ভ্রাতৃপ্রতিম ভাবনা নিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে যদি আমরা সাফল্য অর্জন করতে পারি, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আমরা ধাপে ধাপে এগোতে পারি, সেটাই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি। তার মধ্যে বড় অংশটা হচ্ছে অবিজেপি, অবাম, ধনিক গরিবদের স্বার্থের পক্ষে চিন্তা করেন, ভাবনা করেন। কোনো কোনো রাজ্যের সরকার আছেন, কোথাও কোথাও সরকার নেই, গুরুত্বপূর্ণ বিরোধী দলের ভূমিকা পালন করছেন, জাতীয় স্তরেও করছেন।
যেটা দেখা গেছে গত 24-এর নির্বাচনে 26টা 27টা দলকে একটা জায়গায় আনা গেছিল, বামপন্থীদের বাদ দিলে সেটা প্রায় 20 থেকে 22টা। এই জায়গাটাকে শুধু ভোট তার জন্য এটা হয়েছে, তারপর যদি এটার গুরুত্ব কমে যায়, রাজনৈতিক দলগুলি কি ভাববে পরের কথা, থেকে আমরা যারা রাজনৈতিক কমিউনিস্ট পার্টি করি, বামপন্থী যে রাজনৈতিক দল, আমাদের কিন্তু এই জায়গায় এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার গুরুত্ব কোনো মতেই কম করে দেখার সুযোগ নেই। কারণ মনে রাখতে হবে, আমাদের নিজেদের যে শক্তি, জনগণের মধ্যে আমাদের যা ভিত্তি, যত সঠিক পথেই আমরা থাকি না কেন, বরংশের মধ্যে এখন কিন্তু আমাদের সে ধরনের বিস্তার আমরা ঘটাতে পারি। আমাদের সম্ভাবনার সঙ্গে তারা হয়তো একমাত্র গণতন্ত্রের প্রশ্ন, সংবিধানের প্রশ্নে, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, ধর্মযাত্রা, দেশ সভা, রাষ্ট্রসভা, জাতীয় ঐক্য সংহতির চিন্তা করে এদেরকে কিন্তু যত বড় পরিসরে আমরা একটা জায়গায় আনতে পারবো, মূল শত্রুকে বিচ্ছিন্ন এবং পরাস্ত করার সংগ্রামে সাফল্য অর্জন করা সম্ভব হবে। সুতরাং যদি জয়েন্ট সেক্রেটারি হিসেবে কেন্দ্রীয় কমিটি যে নীতি নির্দেশিকা নির্ধারিত হচ্ছে, সময় সময় পার্টি কংগ্রেসে, দুটো পার্টি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সময় পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন যে পদক্ষেপ নেওয়ার প্রশ্ন আছে, তার মধ্যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে যোগ দেওয়া হয়েছে। আমাদেরকে আজকের দিনে সীতারামকে স্মরণে রেখে এই যে কাজ, এই কাজটা কিন্তু অনুধাবন করে তার গুরুত্ব, তাৎপর্য উপলব্ধির মধ্যে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা একটা লড়াই, আমরা বললেই সবাই চলে আসবে, বা একটা সময় একসাথে থাকলো, চিরদিনই সবাই থাকবে নাও হতে পারে, আসা যাওয়া থাকবে। কিন্তু আমরা যদি দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে এই বিষয়টাকে পার্সু করার চেষ্টা করি, এগিয়ে আনার চেষ্টা করি, আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে সাফল্যকে নেওয়ার সময়, আমরা তো মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, রাষ্ট্রের ভালোর জন্য কথা বলছি। এটা তো বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি বিশেষের স্বার্থ রক্ষার প্রশ্ন না, অথবা বিচ্ছিন্নভাবে একটা দলীয় সংকীর্ণ ভাবনা থেকে না। কাজে আজলামাত কাল যদি ধারা অব্যাহত রাখতে পারি, কেন আমরা সাফল্য অর্জন করতে পারবো না? এই ভাবনা নিয়ে সামনে দিনে কিন্তু আমাদের কাজ করতে হবে জাতীয় এবং রাজ্য স্তরে। এটা আমাদের সীতারামের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। उन्होंने आरएसएस का जो चेहरा है उसको बेनकाब किया, और उन्होंने आरएसएस का जो दूसरा सरसंघचालक था गोलवालकर ने 1939 में 1939 में एक किताब छापा था, जिसमें उसका टाइटल था We and Our Nationhood Defined, और उसका विश्लेषण किया कॉमरेड सीताराम ने कि ये फांसीवादी विचारधारा का नमूना है। दिस इज अ टिपिकल एग्जाम्पल ऑफ फैशिस्टिक आइडियोलॉजी। आज आरएसएस उस किताब की बात नहीं करते हैं, कुछ छिपाया है। आप कहीं भी आरएसएस के संस्थाओं में जाएंगे, ये किताब आपको नहीं मिलेगा, क्योंकि उसमें उन्होंने हिटलर को प्रशंसा किया और कहा है कि हिटलर ने जिस तरह यहूदियों को वहां से एलिमिनेट किया जर्मनी से, उससे हमें सबक सीखना चाहिए हमारे देश में कि हिंदुओं को भी, ये दूसरे जो लोग हैं यहाँ, जो हमारे समाज के बाहर के लोग हैं, उनके प्रति किस तरह का व्यवहार करना चाहिए, वो हमें जर्मनी से सीखना है। ये इस किताब में लिखा। तो कॉमरेड सीताराम ने बहुत जल्दी आरएसएस और बीजेपी का चरित्र को समझा, और इसीलिए जब वो हमारी पार्टी के महासचिव बने 2015 में, 2014 में बीजेपी चुनाव जीती थी, मोदी सरकार बन गई थी, और एक साल के बाद हमारे पार्टी के 21वीं कांग्रेस में कॉमरेड सीताराम हमारी पार्टी के जनरल सेक्रेटरी बने। तो हमारी पार्टी का जो राजनीतिक लाइन है,
भाजपा और आरएसएस के खिलाफ संघर्ष करके भाजपा को परास्त करने के लिए हमारी जो कार्यनीति होना चाहिए उसके शिल्पी कॉमरेड सीताराम। और पिछले एक दशक से, करीब एक दशक से जब वो हमारी पार्टी के जनरल सेक्रेटरी रहे हैं, वही पार्टी के राजनीतिक लाइन को लागू करने के लिए उन्होंने हर तरह का प्रयास किया। और कॉमरेड सीताराम में ये क्षमता रहा कि हमारे पार्टी की जो राजनीतिक समझ है, उस समझ को लेके दूसरे जितने भी सेक्युलर और जनवादी ताकतें हैं उनको इकट्ठा करें, उनके साथ एक मत होके काम करने के लिए सबके साथ मिलकर एक व्यापक एकता, तानाशाही के खिलाफ, हिंदुत्व सांप्रदायिकता के खिलाफ उसको इस व्यापक मंच को बनाने के लिए कॉमरेड सीताराम ने जो प्रयास किया, वो बाकी सभी हमारे देश के राजनेता और सेक्युलर विपक्षी पार्टियां उसको मानते हैं। कल तमिलनाडु में, चेन्नई में के उभर के आया। तो हमारी पार्टी के लिए जो कम्युनिस्ट पार्टी है, हमारे लिए जो विचारधारा है वो सबसे महत्वपूर्ण है, वो है मार्क्सवाद की विचारधारा। और इसी मार्क्सवाद से लैस होके हम अपनी पार्टी के रणनीति और कार्यनीति तय करते हैं। और इसी मार्क्सवाद से लैस होके हम इस नतीजे पर पहुंचे हैं कि दुनिया के पैमाने पर हमारा मुख्य दुश्मन साम्राज्यवाद है और हमारे देश के पैमाने पर हमारा मुख्य दुश्मन हमारे देश के बड़े पूंजीपति और भूस्वामी हैं। और हम इसी मार्क्सवाद पर आधारित रणनीति तय किए हैं हमारे देश में एक जनता की जनवादी क्रांति का निर्माण करने के लिए, एक रास्ता तय करने के लिए। तो कॉमरेड सीताराम के राजनीतिक जीवन से सबसे अहम सबक सीखने का यह है कि एक कम्युनिस्ट होने के लिए हमें मार्क्सवाद लेनिनवाद की विचारधारा को पूरी तरह ग्रहण करके हमारे जीवन में उसको, हमारी पार्टी के कार्रवाई में, काम में उसको पूरी तरह हमें अमल में ले आना है। दूसरी बात कॉमरेड सीताराम के बारे में, इसी कम्युनिस्ट और मार्क्सिस्ट दृष्टिकोण से वो समझते थे कि हमारा जो वर्ग संघर्ष है वो सिर्फ हमारे देश तक सीमित नहीं है। हमारी जो संघर्ष है, हमारा जो आंदोलन है, वो विश्व पैमाने पर जो साम्राज्यवाद है, विश्व पूंजीवाद है, उसके खिलाफ भी हमारा आंदोलन और संघर्ष है। और हमारी पार्टी सिर्फ मार्क्सवाद लेनिनवाद की डिफेंस में, रक्षा में ही नहीं खड़ी हुई। पूरी दुनिया में जहां भी साम्राज्यवाद के खिलाफ और नव उपनिवेश के खिलाफ संघर्ष रहा है, उसके साथ हम
भाईचारा प्रकट करके उनके साथ संबंध स्थापित करके हमारे विश्व पैमाने पर जो हमारा नारा है, दुनिया के मजदूर एक हो, उस नारे को अमल में ले आने के लिए हमारी जो अंतर्राष्ट्रीयवाद है, उस अंतर्राष्ट्रीयवाद इंटरनेशनलिज्म के लिए कॉमरेड सीताराम ने बहुत बड़ा योगदान किया है। कॉमरेड हरकिशन सिंह सुरजीत लंबे समय के लिए हमारी पार्टी के अंतर्राष्ट्रीय विभाग के इंटरनेशनल डिपार्टमेंट के हेड होते थे। जब वो पार्टी के महासचिव बने 1992 में, तो उसके बाद कॉमरेड सीताराम हमारी पार्टी के इंटरनेशनल डिपार्टमेंट के प्रमुख बने और मेरे ख्याल में कॉमरेड सुरजीत के बाद वही हमारी पार्टी के एक नेता रहे जो दुनिया के सब कम्युनिस्ट पार्टियों के साथ, सब क्रांतिकारी आंदोलन के साथ, सब जो राष्ट्रीय मुक्ति आंदोलन रहे साम्राज्यवाद के खिलाफ, उन सब पार्टी और संगठन के साथ उन्होंने तालमेल स्थापित किया, रिश्ते स्थापित किए। जब उनका अभी निधन हुआ, हमें ज्यादा संदेश आया है विदेशी कम्युनिस्ट पार्टियों के और क्रांतिकारी और प्रगतिशील संगठनों की ओर से, चाहे वो क्यूबा के हो, चाहे वो ब्राजील के हो, चाहे वो वेनेजुएला के हो, चाहे वो रूस के हो, चीन के हो, वियतनाम के हो, कोरिया के हो, वियतनाम, यूरोप के विभिन्न देश के कम्युनिस्ट और प्रगतिशील जितने भी संगठन और पार्टी है, उन्होंने जो संदेश भेजा है उसमें एक समान, एक कॉमन थीम यही है कि ये कॉमरेड हमारे पार्टी और आंदोलन के साथ घनिष्ठ संबंध स्थापित किया है, हमारे साथ भाईचारा का रिश्ता स्थापित किया है और उनके निधन से हमें भी बहुत क्षति पहुंची है। तो चाहे वो क्यूबा जो है, समाजवादी क्यूबा, जो पिछले 6 दशक से अमेरिकी साम्राज्यवाद को बहादुरी से मुकाबला कर रहा है, उनके ऊपर जो नाकेबंदी हुआ है, हमले होते रहे हैं, उसके खिलाफ हमारी पार्टी के प्रतिनिधि के रूप में हमेशा क्यूबा में जाके उनको समर्थन दिया है। मुझे याद है जब कॉमरेड ज्योति बसु गए थे क्यूबा, तो कॉमरेड सीताराम येचुरी उनके साथ गए थे। जब वो फिडेल कैस्ट्रो से मिले थे कॉमरेड ज्योति बसु, तो कॉमरेड सीताराम उनके साथ थे। और इसी तरह चाहे वो फिलिस्तीनी संघर्ष हो, इजरायली कब्जे के खिलाफ, ऑक्यूपेशन के खिलाफ, कॉमरेड सीताराम फिलिस्तीन गए थे, वेस्ट बैंक गए थे, वहां के फिलिस्तीनी आंदोलन जनता के साथ भाईचारा प्रकट करने के लिए। तो ये दूसरी बात है कि कॉमरेड सीताराम एक सच्चे कम्युनिस्ट होने के नाते अंतर्राष्ट्रवाद को हमेशा का झंडा को ऊपर रखते गए। और तीसरी बात जो
मार्क्सवाद की जो उनकी वैचारिक स्पष्टता थी, वो वैचारिक स्पष्टता हमारे देश में भी हमने देखा जब उन्होंने शुरू से 90 के शुरुआत से ही जब हिंदुत्व का जो ताकतों का उभार आया हमारे देश में, जब 92 में बाबरी मस्जिद को ढहाया गया इन ताकतों की ओर से, तब सीताराम येचुरी ने एक छोटी सी किताब लिखी थी, सिर्फ 77 पेज का किताब है। सुबह कल शाम को हुआ था और उसमें वहां के मुख्यमंत्री और डीएमके के अध्यक्ष एम.के. स्टालिन ने कॉमरेड सीताराम को श्रद्धांजलि अर्पित करते हुए कहा कि जो इंडिया ब्लॉक की पार्टियां बनी चुनाव के पहले, उसको बनाने का काम में कॉमरेड सीताराम येचुरी का एक महत्वपूर्ण भूमिका रहा। तो ये सब दूसरी पार्टियों के लोग नेता भी मानते हैं कि भाजपा के खिलाफ, आरएसएस के खिलाफ, हिंदुत्व तानाशाही ताकतों के खिलाफ एक व्यापक एकता और जन आंदोलन खड़ा करने में कॉमरेड सीताराम का बड़ा योगदान रहा है। इसीलिए इस अवसर पर हमारे देश की जो राजनीति जिस जंक्चर पे है, अभी भी खतरा है इन ताकतों की ओर से। लोकसभा चुनाव में उनको कुछ कमजोर करने के लिए हम सफल रहे, लेकिन आज भी वो सत्ता में है। और कॉमरेड सीताराम हॉस्पिटल जाने के पहले, बीमार होने के पहले, हमारी पार्टी के 24वीं पार्टी कांग्रेस की तैयारी में जुट गए और हमारे पार्टी के लीडरशिप में, पार्टी केंद्र में उन्होंने ये बहस शुरू कर दी थी कि किस तरह हमें पार्टी को एक तरफ भारतीय जनता पार्टी और आरएसएस के खतरे के खिलाफ हमारी जो व्यापक लड़ाई है उसको कैसे चलाए, और दूसरी तरफ मार्क्सवादी कम्युनिस्ट पार्टी और वामपंथ को कैसे मजबूत किया जाए। उनकी चिंता ये थी कि हमारी पार्टी की जो स्वतंत्र ताकत है, जो स्वतंत्र हमारी जो बढ़त होनी चाहिए, वो उतना नहीं हो पाया है। तो पार्टी कांग्रेस में यही हमारा एजेंडा होना चाहिए। ये इस पर हमारी उस समय बहस हो रही थी जब उनको अस्पताल में भर्ती होना पड़ा। तो हमारे ऊपर बहुत बड़ी जिम्मेदारी है कि हमारी कम्युनिस्ट पार्टी, वामपंथी आंदोलन और वामपंथी जनवादी आंदोलन को कैसे हम मजबूत करें, उसको और उसका प्रभाव बढ़ाए, और ये काम हमें करना पड़ेगा। कॉमरेड सीताराम येचुरी ऐसे एक पार्टी के नेता थे जिसमें हमारे काम सामूहिक है, हमारी एक सामूहिक कार्य प्रणाली है, एक कलेक्टिव लीडरशिप है। इसीलिए कॉमरेड सीताराम के न रहने से जो बहुत भारी हमारी स्थिति है, हमारे लिए
बहुत सीवियर लॉस है। उसके बावजूद हमें विश्वास है कि हमारी पार्टी की जो सामूहिक हमारे काम है, सामूहिक नेतृत्व है हर स्तर पर, हम उस सामूहिक कार्य के आधार पर हमारे कलेक्टिव एफर्ट से ये जो कमी है उसको हम पूरा करेंगे। और कॉमरेड सीताराम ने जो अपने पूरे जीवन को कम्युनिस्ट पार्टी और कम्युनिस्ट आंदोलन के लिए बिताया था, उसे प्रेरणा लेके हम हमारी पार्टी और वामपंथी और जनवादी आंदोलन को आगे बढ़ाएंगे। ये शपथ लेके हमें कॉमरेड सीताराम को श्रद्धांजलि आज अर्पित करना चाहिए। সেখানকার সংবিধান সংশোধন করতে গেলে পরে কি লোকসভা কি রাজ্যসভা में तब से लेके स्टूडेंट्स फेडरेशन ऑफ इंडिया में और उसके बाद मार्क्सवादी कम्युनिस्ट पार्टी में मिलके काम करने का 5 दशक का हमारा घनिष्ठ रिश्ता रहा है। कॉमरेड सीताराम येचुरी के बारे में बहुत कुछ कहा जा सकता है। उनके व्यक्तित्व के बारे में, उनके जो काम की शैली रहा है, और जैसे बहुत से लोग पूरे देश में उनके जो भव्य व्यवहार था उसके बारे में लोग प्रशंसा आज कर रहे हैं। लेकिन मैं इस दौर में कॉमरेड सीताराम का जो कम्युनिस्ट आंदोलन के लिए और मार्क्सवाद के लिए, मार्क्सवाद की विचारधारा के लिए उनका जो योगदान रहा है, उसका जो विशिष्ट योगदान रहा है, उसके बारे में मैं कुछ बोलना चाहता हूं। जब सीताराम येचुरी हमारे पार्टी के नेतृत्वकारी इकाइयों में आए, केंद्र कमेटी और पॉलिट ब्यूरो में, तो वो ऐसे समय था जब सोवियत यूनियन का पतन हुआ और विश्व पैमाने पर समाजवाद के लिए धक्का पहुंचा था। 1991 में सोवियत यूनियन का पतन हुआ और 1992 में कॉमरेड सीताराम हमारे पार्टी के पॉलिट ब्यूरो के सदस्य बने। तो उनका पहला बड़ा योगदान ये रहा कि हमारी पार्टी में मार्क्सवाद लेनिनवाद के सिद्धांतों की डिफेंस करना, की रक्षा करना, क्योंकि उस समय दुनिया भर में ये प्रचार हो रहा था कि समाजवाद की खात्मा हुई है, मार्क्सवाद की कुछ अभी प्रासंगिकता नहीं रह गई। तो हमारी पार्टी में इस पर हमारे केंद्र कमेटी में हमने चर्चा की कि किस तरह ये वैचारिक जो हमला है कम्युनिस्टों पर और मार्क्सवादियों पर, इसका कैसे सामना किया जाए। और
हमारी पार्टी की 14वीं पार्टी कांग्रेस हुई थी जनवरी 1992 में, और उस पार्टी कांग्रेस में हमने वैचारिक मुद्दों पर, आइडियोलॉजिकल इश्यूज पर हमने प्रस्ताव पारित किया था, और वो प्रस्ताव में ये बताया गया कि सोवियत संघ के पतन के कारण जो है वो मार्क्सवाद को लागू करने के कारण नहीं है। सोवियत संघ के पतन मार्क्सवाद के भटकाव और समाजवाद के निर्माण में जो गलतियां रही है, त्रुटियां रही है, उसके कारण हुआ है।